মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে এই রাজ্যের জন্য ফাইনাল এসআইআর এর লিস্ট বেরিয়ে গেছে। ফলে টেকনিক্যালি যে কোনো দিন যে কোনো মুহূর্তে ইলেকশন কমিশন এই রাজ্যের জন্য বিধানসভা নির্বাচনের ঘোষণা করে দিতে পারে। এবং সেই নিয়ে এই মুহূর্তে জল্পনার অন্ত নেই, কেননা কে কোন দলের প্রার্থী হচ্ছেন সেই নিয়ে তুমুল জল্পনা রয়েছে। বিভিন্ন সমীক্ষক দল রাস্তায় নেমে পড়েছেন, তারা সমীক্ষা তুলে আনছেন কার ভাগ্যে কটা আসন যেতে পারে, কে কোন দলে যোগদান করছেন, কে কোন দল ছাড়ছেন সেই নিয়েও তুমুল একটা জল্পনা চলছে। ফলে সাধারণ মানুষও কিন্তু বেশ ভোট 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 সেই সিনারিওর মধ্যে ঢুকে গেছে। কিন্তু যেটা টেকনিক্যালি দেখা যাচ্ছে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ভোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং নিয়ারেস্ট যে সময়টায় ভোট হতে পারে সেটা সেপ্টেম্বর মাস। এবং সব থেকে গুরুত্বপূর্ণ, যুযুধান তিন পক্ষ, অর্থাৎ একদিকে শাসক দল রয়েছে, একদিকে প্রধান বিরোধী দল বিজেপি রয়েছে, এবং মাঝখানে রেফারি হিসেবে নির্বাচন কমিশন রয়েছে। এই তিন পক্ষের কেউই কি চায় যে সময়ে ভোটটা হোক, নাকি প্রত্যেকেই মনে মনে চাইছে, মুখে যাই বলুক না কেন মনে মনে চাইছে ভোটটা পিছিয়ে যাক? তিনজনেরই ডিফারেন্ট কারণ রয়েছে, এবং সেই কারণেই মনে করা হচ্ছে যে সেপ্টেম্বরের আগে ভোট হওয়াটা কার্যত বাংলায় একদম একদম অসম্ভব হয়ে যাচ্ছে। কেন? এক 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 করে আপনাদের সামনে সেই টেকনিক্যাল পয়েন্টগুলো নিয়ে এলেই আপনারা বুঝতে পারবেন। বাংলায় এবার ভোট ক দফায় কমিশনের বৈঠকের পর কি আপডেট আসছে? আপনারা জানেন আজকে কমিশনের একটা উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে, এবং তারপরই বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আসছে। যার মধ্যে প্রথম যে আপডেটটা ইলেকশন কমিশন সূত্রে শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের, অর্থাৎ সেন্ট্রাল ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ এই রাজ্যে আসছে আগামী 9 মার্চ। যেটা 1 মার্চ আসার কথা ছিল, যেটা দিদিমণিরা বারণ করে দিয়েছিল, না না আসবেন না, ইডেনে ম্যাচ আছে, আমাদের পরীক্ষা আছে ইত্যাদি প্রভৃতি, তারা তখন থেকেই পিছোতে চাইছিল। তো যাই হোক, ফাইনালি সেই ফুল বেঞ্চ আসছে 9 তারিখ। এবং 10ই মার্চ রাজ্যের আধিকারিকদের সঙ্গে তাদের একটা বৈঠক হওয়ার কথা আছে। এবং তারপর মিডিয়া রিপোর্ট যেটা বলছে যে যে কোনো সময় কিন্তু ইলেকশন কমিশন ঘোষণা করে দিতে পারে। তো আমরা সাধারণত দেখেছি যে এই ধরনের কমিশনের ফুল বেঞ্চ দেখে যাওয়ার পর তাদের তো কিছুটা অ্যাসেসমেন্টের সময় লাগে। তো 4 থেকে 5 দিন সময় তারা বেয়ার মিনিমাম নেন, এবং তারপর তারা ভোটটা ঘোষণা করেন। অর্থাৎ এক্ষেত্রে ধরে নিলাম ওই 10th মার্চ মিটিং হওয়ার পরই যদি কমিশন সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ, পশ্চিমবঙ্গে ভোট করানোর মতো সিচুয়েশন তৈরি হয়ে গেছে, এবার ভোট করাতে হবে, তাহলে নিয়ারেস্ট যে ডেটটায় তারা ভোট ঘোষণা করতে পারে সেটা হচ্ছে 14 to 15 মার্চ, মানে ওই নেক্সট শনিবার রবিবার করে তারা এই ভোট ঘোষণাটা করে দিতে পারে। এখন যে মুহূর্তে ভোট ঘোষণাটা হবে, যেটা ইলেকশন কমিশনের নিয়ম রয়েছে যে আপনাকে মিনিমাম 45 ডেজ টাইম দিতে হবে সেখান থেকে প্রথম দফার যে ইলেকশনটা হবে সেই ইলেকশনটার জন্য। সুতরাং এই 45 ডেজটা যদি হয়, তাহলে প্রথম দফার ভোট পশ্চিমবঙ্গে 25-26 এপ্রিলের আগে ভোট করা সম্ভব নয়। এবার কমিশনের এই মিটিং থেকেই যে আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে, যেটা প্রথমে শোনা যাচ্ছিল যে এক দফায় ভোট হবে, যে এক দফায় ভোট করা সম্ভব হবে না। এত বড় রাজ্য রয়েছে, সেখানে উত্তরবঙ্গের একটা আলাদা ডিভিশন রয়েছে, দক্ষিণবঙ্গ রয়েছে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা মাথায় রাখতে হবে, শুধু পশ্চিমবঙ্গে তো ভোট নয়, 5টা রাজ্যে একসঙ্গে ভোট হচ্ছে। একদম দক্ষিণ প্রান্তে কেরালা, তামিলনাড়ু, পন্ডিচেরি, আর এদিকে পূর্ব প্রান্তে বাংলা আর আসাম। এই যে 5টা রাজ্যের ভোট হচ্ছে, প্রত্যেক জায়গায় সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, সেখানে কেন্দ্রীয় বাহিনী পাঠানো। সুতরাং বাংলায় এক দফায় ভোট করা সম্ভব হবে না, মিনিমাম মিনিমাম 2 দফা। কমিশনের কেউ কেউ চাইছেন এটা 3 দফায় হোক, অর্থাৎ উত্তরবঙ্গটা এক দফায় হোক, কলকাতা এবং সারাউন্ডিংসের যে জেলাগুলো রয়েছে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, এই 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 অঞ্চলটাই একটা দফায় হোক, এবং জঙ্গলমহল এবং সারাউন্ডিং যে অঞ্চলটা রয়েছে, রাঢ়মঙ্গ যেটা রয়েছে, সেই দিন এক দফায় ভোট হোক, অর্থাৎ 3 দফায় ভোট হোক। এবার আমি যদি ধরে নিই যে বেয়ার মিনিমাম 2 দফাতেও ভোট হবে, তাহলে 25-26 এপ্রিল প্রথম ভোট হচ্ছে। এবার দ্বিতীয় দফার যে ভোটটা হবে, এই দুটো দফার মাঝখানে মিনিমাম 3 থেকে 4 দিনের একটা গ্যাপ দিতে হবে, কেননা ওই কেন্দ্রীয় বাহিনীকে সুইচ করানো বা অন্যান্য কাজগুলো করতে সময় লাগবে। তাহলে প্রথম দফার ভোট যদি 25-26 এপ্রিলে হয়, তাহলে 30 তারিখ বা 1 মে করে হতে পারে দ্বিতীয় দফার ভোট। সেক্ষেত্রে কাউন্টিং 5th to 6th মে হতে পারে। অর্থাৎ যখন বলা হচ্ছে যে 7th মের মধ্যে এই বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তার আগেই কাউন্টিং কমপ্লিট হয়ে নতুন বিধানসভা গঠিত হয়ে যাচ্ছে। কিন্তু 3 দফায় ভোট হলে সেক্ষেত্রে তৃতীয় দফার ভোটটা হতে পারে ওই 5th-6th মে করে, এবং সেক্ষেত্রে কাউন্টিং হবে 9 to 10th মে। অর্থাৎ 7 তারিখ শেষ হচ্ছে আর 9-10 তারিখ করে কাউন্টিং করে নতুন বিধানসভা তৈরি হচ্ছে।
ভোটটা হচ্ছে যখন এই সরকার ক্ষমতায় থাকছে, কিন্তু কাউন্টিংটা হচ্ছে এই সরকারের মেয়াদটা শেষ হয়ে যাওয়ার পরে। এটা যাচ্ছে একটা প্রাইমারি জায়গা যেখান থেকে নিয়ারেস্ট সময়ে যে ভোটটা হতে পারে সেটা এই সময়ে হতে পারে বোঝা যাচ্ছে। কিন্তু সত্যি কি এই সময়ে ভোটটা হবে? কেন এই প্রশ্নটা উঠছে? তার কারণ হচ্ছে এই এসআইআর যে মাননীয় বিচারপতিরা যে যে হিয়ারিংটা করছেন বা ডেটা ভেরিফিকেশন করছেন, সেই নিয়ে একটা মিডিয়া আপডেট এসেছে। এটা কালকে অনেকেই ইউটিউবে বলেছেন, আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন। তবুও আমি বলি, কেননা ওই ভোটের টাইমিংটা এটার উপর পুরোপুরি নির্ভর করছে। যেটা বলা হচ্ছে, সবে 3.5 লক্ষ নিষ্পত্তি যে গতিতে কাজ এগোচ্ছে, কতজন ভোট দিতে পারবেন? অর্থাৎ এক্ষেত্রে এখনও অবধি 3.5 লক্ষ হিয়ারিং কমপ্লিট হয়েছে, যে ওই 60 লক্ষ বাকি ছিল সেই ডেটা চেক হয়েছে, এবং তার মধ্যে বলা হচ্ছে 75% তারা ভ্যালিড ভোটার, এবং 25% তারা কিন্তু ভ্যালিড ভোটার নন, তাদের নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে যাবে, পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো এটা থেকে আবার অনেকে অতি সরলীকরণ করে দিচ্ছে যে তাহলে এই 3.5 লাখের মধ্যে 75% পাস করে গেলে 60 লাখের মধ্যেও 75% পাস করে যাবে, তার মানে মাত্র 15 লক্ষ আরও বাদ যাবে। এইটা একটা হিসেব করছে, কিন্তু এইভাবে তো অঙ্কের নিয়মে হিসেবটা হয় না। যার ভ্যালিড ডকুমেন্ট থাকবে সে পাস করবে, যার ভ্যালিড ডকুমেন্ট থাকবে না তার নামটা ডিলিট হবে। সুতরাং হতে পারে ওই যে 60 লক্ষের মধ্যে বাকি যে সংখ্যাটা রয়েছে 56.5 লক্ষ, সেই 56.5 লক্ষই এখন ডিলিট হয়ে যেতে পারে, বা ওই 56.5 লক্ষই ভোটার তালিকায় থেকে যেতে পারে। সেটা তো এই 60 লক্ষের ডকুমেন্ট চেক শেষ হওয়ার পর বিচারপতিরা কি সিদ্ধান্ত নেন তারপর বোঝা যাবে। যাই হোক, সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, এখন যে রেটটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 532 জন এখানে বিচারপতিকে নিয়োগ করা হয়েছে এই পুরো ডকুমেন্ট প্রসেসটার জন্য, কিন্তু কাজে যোগ দিয়েছেন এখন অবধি 300 জন, এবং তারা গড়ে দিনে 50,000 করে টোটাল এই ফর্মগুলো চেকিংটা করতে পারছেন। অর্থাৎ দিনে যেটা দেখা যাচ্ছে 166টা করে ফর্ম একজন চেকিং করছে, যেটা মহামান্য সুপ্রিম কোর্ট বলেছিল যে ম্যাক্সিমাম 250টা আমরা ধরতে পারি, তার বেশি কিছুতেই করতে পারবে না। দেখা যাচ্ছে মহামান্য সুপ্রিম কোর্ট যেটা হিসেব করেছিল তার থেকে অনেকটা কম, 166টা করে ফর্ম ডেলি এরা চেক করতে পারছেন। এবার ওই যে 532 জন আছে, আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে 300 জনের পরে বাকি 232 জনও যোগ দিয়ে তারাও কাজ শুরু করে দেবেন, এবং 6ই মার্চ ঝাড়খণ্ড এবং ওড়িশা থেকে 100 জন করে মোট 200 জন বিচারপতি আরও আসছেন। অর্থাৎ মোট 732 জনের টিম হবে বিচারপতিদের, যারা এই পুরো প্রসেসটা দেখবেন। কিন্তু সেটা যদি হয়েও যায়, তার ফলে যেটা বোঝা যাচ্ছে যে এখনও পুরো ডকুমেন্ট চেক করতে 113 দিন সময় লাগবে। মানে এরা টানা কাজ করবেন, এই গতিতেই কাজ করবেন, মাঝখানে আর কোনো ঝামেলা হবে না। এইটা যদি ধরে নেওয়া হয় তাহলে 113 দিন মানে 90 দিনে যদি 3 মাস হয়, আরও তার সঙ্গে 15 দিন বা 20 দিন যোগ করে দিন, 3.5 থেকে 4 মাস সময় এখনও লাগতে চলেছে আজ থেকে। মার্চ মাসের আজকে 3 তারিখ, এখান থেকে এখনও 3.5-4 মাস মতো সময় লাগতে পারে, এইটা মোটামুটি বোঝা যাচ্ছে। এইবার একটা মজার জায়গা আপনাদের বলি, যে এই যে ভোটারগুলো রয়েছে যাদের নাম এখনও ভোটার তালিকায় ওঠেনি, অর্থাৎ যাদের বিচারপতিরা চেক করে দেখছেন, এদের বাদ দিয়েও কিন্তু ভোটটা করা যায়। কিন্তু সেই রিস্কটা কি কেউ নেবে? কেন বলছি এই প্রশ্নটা? তাহলে এই ডেটাটা দেখলে আপনাদের কাছে পিকচারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, এখানে বলছে 60 লক্ষ নাম বিবেচনাধীন, তার মধ্যে 24 লক্ষ মুসলিম অধ্যুষিত 3 জেলায়, 2 চব্বিশ পরগনায় 10 লক্ষ পার, অন্যত্র কি ছবি? যে ডেটাটা আমার কাছে আছে সেখানে দেখা যাচ্ছে যে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, এই যে 3টে মুসলিম অধ্যুষিত জেলা রয়েছে, যেখানে শাসক দলের 36 জন এমএলএ রয়েছে বর্তমানে, সেই জায়গায় 24 লক্ষ মুসলিম নাম আপাতত বিচারাধীন রয়েছে। অর্থাৎ ধরে নেওয়াই যেতে পারে এই 24 লক্ষ যে ভোটার রয়েছে সেটা শাসক দলের ভোটার। এবার বিভিন্ন সূত্র যে খবরটা পাওয়া যাচ্ছে, এই সব জেলাতে কিন্তু আইএসএফ বলুন, ওই জেইউপি বলুন, আইমিম বলুন, কংগ্রেস বলুন, এদের আধিপত্য বাড়ছে। ফলে এমনিতেই শাসক দলের একটা টেনশন আছে যে সংখ্যালঘু ভোটটা স্প্লিট হবে কিনা। সংখ্যালঘু ভোট স্প্লিট হলে দুটো জিনিস হতে পারে, এক, যদি বেশি পরিমাণ হয় তাহলে এই সিটগুলো ওরা পেয়ে যেতে পারে, কিংবা ভোট কাটাকাটিতে তৃতীয় পক্ষ হিসেবে বিজেপি সেখানে ত্রিমুখী লড়াইয়ের ফল হিসেবে জিতে যেতে পারে। যেটাই হোক, সেটা শাসক দলের জন্য খুব একটা শুভ হবে না। ফলে এতগুলো গুরুত্বপূর্ণ এমএলএ যে অঞ্চলটা থেকে আছে, সেইখানে এই বিপুল ভোটার বাদ থাকবে, তাদেরকে বাদ দিয়েই ভোটটা হবে, এই ঝুঁকিটা শাসক দল নিতে পারবে তো? শুধুমাত্র এই 3 জেলা নয়, আরও দুটো গুরুত্বপূর্ণ জেলার কথা বলছি, সেটা হচ্ছে 2 চব্বিশ পরগনা, উত্তর 24 পরগনায় 33টা আসন আছে, দক্ষিণ 24 পরগনায় 31টা আসন আছে, এবং এই দুটো জেলায় কার্যত এই রাজ্যের শাসক দলের গড়। সেখানেও দেখা যাচ্ছে প্রায় 11.5 লক্ষ ভোটার যারা বিবেচনাধীন রয়েছে।
এই 11.5 লক্ষ ভোটার যদি সত্যিই ভোট দিতে না পারেন, এই দুই জেলা থেকে বহু আসন সরাসরি লড়াই কিন্তু হবে শাসক বনাম বিজেপির মধ্যে, বিজেপির দিকে ঢলে পড়তে পারে, ফলে রাজনৈতিক ইকুয়েশন অনেক চেঞ্জ হয়ে যাবে। শুধু তাই নয়, আরও দুটো জেলার কথা বলছি যেগুলো খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে একটা উত্তরবঙ্গের কুচবিহার, যেখানে এই মুহূর্তে শাসক দল ফুটপ্রিন্ট রাখতে পেরেছে, কিছুটা হলেও লোকসভা আসন তারা জিতেছে, সেইখানে 2.5 লক্ষ নাম শুনানির জন্য রয়েছে। এবং পূর্ব বর্ধমান, যেটা যেটা কার্যত শাসক দলের গড়, যেখানে 16-0 করেছিল, সেখানে 3.5 লক্ষ ভোটার তারা কিন্তু বিচারাধীন রয়েছে। ফলে এইসব জায়গায় এত ভোটার যদি বাকি থাকে, বহু আসন শাসকের ঝুলি থেকে বেরিয়ে যেতে পারে। ফলে এই জায়গাটাতেই তো একটা রিস্ক ফ্যাক্টর কাজ করছে, যে সত্যি সত্যিই শাসক দল কি এতখানি ভোটারকে বাদ রেখে তারা ভোটে যাওয়ার ঝুঁকিটা নেবে? তাহলে তো ক্ষমতা থেকে চলে যেতে হতে পারে। সেই জন্য শাসক দলই কি এটা আটকাতে চাইছে? এই জায়গাটাতেই কিন্তু প্রশ্নটা উঠে যাচ্ছে। এবং এটা যে শুধু শুধু উঠছে তা নয়, দেখুন শাসক দলের তরফ থেকেই কিন্তু একটা আতঙ্কের পরিবেশ আসছে, যে সময়ে ভোট হবে না, রাষ্ট্রপতি শাসন হতে পারে পশ্চিমবঙ্গে, এই কথাটা বলছে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কোর্টের কাছে ছুটছে, এখানে গিয়ে বিচার ব্যবস্থাকে একটা কাজে লাগিয়ে বিজেপি চাইছে এখানে রাষ্ট্রপতি শাসন করে দিয়ে ভোটটা পিছিয়ে দিতে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এসআইআর আটকানোর জন্য যদি কোর্টের কাছে কেউ ছুটে থাকে, সেটা শাসক দল, কিন্তু সেই দোষটাও নাকি বিজেপির। যাই হোক, তারা তাদের মতো করে ভাবনা চিন্তা করে বলছেন। কিন্তু একটা জিনিস বুঝিয়ে বলুন, যে এখানে যে কথাগুলো তারা বলছেন, সেই কথাগুলোর কি কোনো ভিত্তি আছে? কেননা অলরেডি তো মামলাটা সুপ্রিম কোর্টে বিচারাধীন। সুতরাং যদি সেখানে সত্যিই কোনো ইস্যু থাকে, বিজেপি বিচার ব্যবস্থাকে কাজে লাগায়, কমিশন যদি অন্যায় করে থাকে, এই কথাগুলো তো সুপ্রিম কোর্টে গিয়ে বলতে পারে, সেই কথা তো তারা বলতে পারছে না। ফলে 6 তারিখ থেকে একটা ধর্নার নাটক আমরা দেখতে পাবো, সেরকম জিনিস দেখা যাচ্ছে। কিন্তু মূল ব্যাপার যেটা হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে, যে এই জায়গাটায় এতখানি ভোটার বাইরে রেখে ভোট করার রিস্কটা তারা নেওয়ার সাহস করছে না। সেই কারণেই মানুষের পাশে আছি, মানুষকে বার্তা দেওয়া, এইসব করার জন্য ধর্না টর্না করছে। কেননা কোর্টে গিয়েও খুব একটা লাভ নেই। এই বিচারপতিরা যতদিন টাইম নেবে নিক, এটা কমপ্লিট হওয়ার পর তারপর দেখা যাবে ভোটটা কিভাবে হবে না হবে। অন্যদিকে বিজেপির কথা যেটা বলছিলাম, প্রধান বিরোধী দল, দেখুন বিজেপির কিন্তু অ্যাজ সাচ কোনো প্রবলেম নেই টাইমে ভোট হলে। তারা যেভাবে আছে বা যেভাবে হাওয়াটা রয়েছে, তাদের পক্ষে পজিটিভ রেজাল্টই দেখাচ্ছে। কিন্তু তাদের মাথা ব্যথার যদি একটা কোনো জায়গা থেকে থাকে, সেটা হচ্ছে মতুয়া ভোট। বহু জায়গায় এটা অবভিয়াসলি আবারও ওই যেসব বিএলও, ইআরও, ডিআরওদের কাজে লাগিয়ে ঘোটালাটা পাকিয়ে দিতে হয়েছে, তারা সেটা করেছে। কিন্তু বহু মতুয়া ভোটারের নাম বাদ চলে গেছে। এখন এরা ডেডিকেটেড ভোটার বিজেপির, ফলে এদের মধ্যে একটা অসুবিধা হয়েছে। এখন এই জায়গাটা হওয়ার জায়গা ছিল না। মতুয়ারা যদি সময়ে সিএ এর অ্যাপ্লিকেশনটা করে দিতেন, তাহলে কিন্তু আজকে তাদের এই ফ্যাসাদে পড়তে হতো না। কিন্তু তখন তারা দিদিমণির কথা শুনে নেচেছিলেন। কিন্তু যাই হোক, এখন তো মাথা ব্যথাটা বিজেপির হয়ে গেছে। তারা যদি এই মতুয়া ভোট ব্যাংকে না নিয়ে আসতে পারে, ফলে তার একটা ওভারঅল নেগেটিভ ইম্প্যাক্ট হিন্দু সমাজের মধ্যে আসতে পারে, যেটা তাদের ভোটের জন্য হবে। এই মাঝখানে 3 মাস 3.5 মাস সময় পাওয়া গেলে অমিত শাহজি অলরেডি একটা এম্পাওয়ার্ড কমিটি করে দিয়েছে এই সিএ নাগরিকত্ব দেওয়ার জন্য। ফলে এই সময়ের মধ্যে ওই মতুয়া ভোটাররা, তাদেরকে কিন্তু সবাইকে ভোটার তালিকায় নিয়ে নেওয়া সম্ভব হবে। ফলে এই যে অপরচুনিটিটা পড়ে পাওয়া 14 আনা বিজেপি পাচ্ছে, সেটা তারা কাজে লাগাতে চাইবে। সব থেকে গুরুত্বপূর্ণ, যদি সত্যিই সেপ্টেম্বরের দিকে ভোট পিছিয়ে যায়, তাহলে মে মাসের 7 তারিখের পর থেকে অটোমেটিক্যালি এখানে রাষ্ট্রপতি শাসন হয়ে যাচ্ছে। সেটা যদি সত্যি হয়ে যায়, তাহলে সব থেকে যেটা বড় কথা, পুলিশ প্রশাসন নিয়ে দিদিমণি এইভাবে যেভাবে হেনস্থা করছে, গণতন্ত্রের কণ্ঠরোধ করছে, সেই জায়গাটা করতে পারবে না। ফলে বিজেপির রাজনীতি করার পরিসরটা অনেকটা বাড়বে, এবং যত বাড়বে তত কিন্তু মানুষের কাছে তাদের অ্যাকসেপ্টেন্স বাড়বে। ফলে বিজেপিরও ভোট পিছিয়ে গেলে যে অ্যাজ সাচ কোনো প্রবলেম আছে, এমন কিন্তু নয়। এবার আসছে নির্বাচন কমিশন প্রসঙ্গটা বোঝাতে গেলে আরও কয়েকটা পয়েন্ট আপনাদের বলতে হবে, তবে ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখুন, ওই যে মিটিং হয়েছে, সেই মিটিংয়ে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট সিদ্ধান্ত হয়েছে। কী সিদ্ধান্ত হয়েছে? যখনই ভোট হোক, সেটা কিন্তু অত্যন্ত কড়া নজরদারিতে হবে। এবার শুধু বুথের মধ্যে সিসিটিভি নয়, বুথের বাইরেও সিসিটিভি লাগানো হবে। অনেক সময় কী হয়, বুথের বাইরে একটা ভয়ের পরিবেশ তৈরি করে দেওয়া হয়, যাতে করে ভোটাররা সেখানে গিয়ে ভোট দিতে না পারেন, বিরোধী ভোটাররা থমকে যান। সেই পরিবেশ যাতে না হয়, বাইরেও করা হয়েছে। কিন্তু আপনারা বলবেন, ধুর চাই, এতে কী হবে? আগেও তো ওইসব করেছিল, সিসিটিভি লাগিয়েছিল, তাতে কী হয়? কাদা ফাদা লেপে দিয়েছিল, আলকাতরা লেপে দিয়ে ভোটটা করিয়ে নিয়েছিল, এবারে তাই করাবে, তাতে আলটিমেটলি কী লাভ হবে? না, এবারে সেটা হচ্ছে না। এবারে বেশ কিছু কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমন হচ্ছে,
যে ওয়েবকাস্টিং যেটা হচ্ছে তার টিমটা, তারা যারা কাজ করতো তারা বেসিক্যালি চটিচাটা ছিল। তারা ওই কী করতো, এক জায়গাকার জ্যাক অন্য জায়গায় ঢুকিয়ে দিত, ফলে ওই 2 ঘন্টা এদিক ওদিক করে ভোট চুরি করতো। সো সেই টিমটা পুরোপুরি রিপ্লেস হয়ে যাচ্ছে। 2 নম্বর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, টেকনোলজিক্যাল আপগ্রেডেশনও হচ্ছে, এবং যে জায়গায় বসে এই কারচুপিটা করা হতো সেইখান থেকে ইলেকশন কমিশনের অফিসটাই কিন্তু শিফট হয়ে যাচ্ছে। শুধুমাত্র তাই নয়, মাইক্রো অবজারভার নিয়োগ করা হচ্ছে এই বুথের মধ্যে, এবং বুথের বাইরে যে সিসিটিভি লাগানো হচ্ছে সেটাকে মনিটর করার জন্য। আর মাইক্রো অবজারভাররা যদি সঠিকভাবে কাজ করেন, তাহলে দিদিমণির যে কতখানি চিন্তা বাড়ে সেটা কয়েকদিন আগেই এই এসআইআর নিয়ে আমরা দেখে নিয়েছি। ফলে সেই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সবথেকে বড় কথা, আরও একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী নিয়ে। কেন্দ্রীয় বাহিনী যখন ডিউটিতে রয়েছে তখন কোনো দল বা ব্যক্তির আতিথেয়তা তারা গ্রহণ করতে পারবে না। যেটা বারবার অভিযোগ ওঠে, এই কেন্দ্রীয় বাহিনীকে 3 সাপ্লাই করে দেওয়া হয়, বলে তোমরা মৌজ করো, এবং আলটিমেটলি ভোটটা লুটে নেওয়া হয়। না, এবার সেটা হবে না। কিন্তু সেটা এনশিওর করা হবে কি করে? এই কেন্দ্রীয় বাহিনী যারা রয়েছে তাদেরকেও মনিটরিং সিস্টেমে নিয়ে আসা হচ্ছে। কি সেটা এতটা ডিটেলসে আসেনি, কিন্তু এসব করা যাবে না, সেই জায়গাটাকে সুনিশ্চিত করা হচ্ছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, ইভিএম ভোট হয়ে যাওয়ার পর ইভিএমের যখন ট্রান্সপোর্টেশন হয়, বহু ক্ষেত্রে অভিযোগ ওঠে যে সেই সময়ই ইভিএম চেঞ্জ করা হয়। কিন্তু এবার ইভিএমগুলোকে ক্যারি করার জন্য স্পেশাল গাড়ি, যেগুলো সিসিটিভি মনিটর থাকবে, অর্থাৎ ওই গাড়ির মধ্যেও কী হচ্ছে সেটাকে ক্যাপচার করা হবে। শুধু তাই নয়, ইভিএম যেখানে রাখা হচ্ছে, অর্থাৎ স্ট্রং রুম, সেখানে সিসিটিভি থাকবে, এবং সেটার ওয়েবকাস্টিং এবং লাইভ টেলিকাস্ট বাইরে জায়ান্ট স্ক্রিনে করা হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা কাউন্টিং সেন্টার, সেই কাউন্টিং সেন্টারের মধ্যে কি হচ্ছে সেটাও সিসিটিভি ওয়েবকাস্টিংয়ে থাকবে, এবং বাইরে লাইভ স্ট্রিমিং করে দেওয়া হবে। এইটা নিয়ে এখনও অফিসিয়াল কোনো ঘোষণা হয়নি, কিন্তু খুব উচ্চস্তরে আলোচনা চলছে, এবং বেশ বেশ গভীরভাবে ভাবনা চিন্তা হচ্ছে। এটা যদি হয়, ভোট নিয়ে কিন্তু অনেকটাই স্বচ্ছতা চলে আসবে। কিন্তু এইসব যখন আলোচনা হচ্ছে, তখন নির্বাচন কমিশনকে প্যাচে ফেলার জন্য, চাপে ফেলার জন্য ডব্লিউবিসিএস অফিসারদের কি পিছন থেকে লাগিয়ে দেওয়া হয়েছে? তারা পায়ে পা দিয়ে ঝগড়া করার একটা চেষ্টা করছে, তারা নির্বাচন কমিশনকে অস্বস্তিতে ফেলার চেষ্টা করছে, যেখানে আজকে নির্বাচন কমিশন কিন্তু তাদেরকে লক্ষণ রেখা বুঝিয়ে দিয়েছে, ভাই তোমরা আছো ইলেকশন কমিশনের কাছে ডেপুটেশনে, সেখানে এই রকমের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য করো না, যদি হয় কড়া শাস্তির মুখে পড়তে হবে। ডব্লিউবিসিএস অফিসাররা এখন থেকে কি হাওয়াটা বুঝতে পারছেন, এই জন্য এই জায়গায় চলে যাচ্ছেন। এর আরেকটা কারণ হচ্ছে, এই যে মিটিংটা হচ্ছিল, সেখানে কলকাতা উত্তরের নির্বাচনী আধিকারিক যে রয়েছে, কোনো রকম কোনো রিপোর্ট ছাড়াই সেই মিটিংয়ে চলে গেছে। এমনকি সামগ্রিকভাবে পুলিশ এবং প্রশাসন নির্বাচন কমিশনের প্রশ্নের মুখে রয়েছে, কেননা নির্বাচন কমিশন যেটা সিদ্ধান্ত দিয়েছিল যে ডেলি বেসিসে, উইকলি বেসিসে স্থানীয় স্তরের যে বিভিন্ন রকম দুষ্কৃতি কাজকর্ম চলছে সেগুলোর আপডেট দিতে হবে, সেই অনুযায়ী যে বুথ ফুথ তার সমস্ত কিছু ঠিক করা হবে, সেই আপডেট কিন্তু কোনো মতেই দেওয়া হচ্ছে না। রেগুলার বেসিসে দেওয়া ছেড়ে দিন, বহু জায়গা থেকে তো আপডেটই আসেনি। ফলে ইলেকশন কমিশন যেটা দেখছে, যাদেরকে দিয়ে ভোটটা করাতে হবে, সেটা পুলিশ আধিকারিক হোক, প্রশাসনিক স্তরের আধিকারিক হোক, তারা কিন্তু কোথাও যেন তাদের টিকিটা বাঁধা আছে, 14 তলা থেকে কোথায় কত নির্দেশ আসছে, এবং সেই জন্য তারা যত রকমের অসহযোগিতা করতে পারে সেইটা করার চেষ্টা করছে, যেটা এসআইআরেও খুব ভালোভাবে বোঝা গেছে। এবং এখন যখন নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে, তখনও কিন্তু সেই একই জিনিসটা হচ্ছে। এখন ভোট যদি কোনো কারণে পিছিয়ে যায়, ওই সময়টা যদি কেন্দ্রীয় হস্তক্ষেপ হয়ে যায়, রাষ্ট্রপতি শাসন হয়ে যায়, তখন কিন্তু নির্বাচন কমিশন অনেক বেশি ফ্রি হ্যান্ড পেয়ে যাবে, এবং এই ধরনের বাঁদরামি করার, অসভ্যতা করার জায়গায় এই রাজ্যের অফিসার আধিকারিকরা তারা কিন্তু থাকবেন না। তাদের টিকিটা তখন খোলা হয়ে যাবে, এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে ইলেকশন কমিশনের কোনো সমস্যা হবে না। এই সরকার ক্ষমতায় থাকলে প্রতি পদে কিভাবে বাধা দেয়, উন্নয়ন বাহিনী এক্সপোজ হয়ে যাচ্ছে বলে সেটাকে আটকাবার জন্য কী ধরনের গণতান্ত্রিক পদ্ধতি থেকে হত্যা করার চেষ্টা করে, সেই ছবি আজকে কিন্তু ইলেকশন কমিশনের কাছে স্পষ্ট। ফলে তারাও কোথাও গিয়ে মনে মনে কি চাইছে, যে ভাই ভোটটা পিছোক, এমন একটা সিস্টেম এখানে আসুক যেখানে আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে পারি, তারপর যে রাজনৈতিক দল জিতবে তাদের ব্যাপার। সেই কারণে ওই যে বললাম, রেফারি, ইলেকশন কমিশন, তারাও এটা চাইছে কি, অর্থাৎ একদিকে শাসক দলের বাধ্যবাধকতা লাগছে, তাদের একটা বিশাল ভোট এখনও ভোটার লিস্টে ওঠেনি, যতক্ষণ না এটা ক্লিয়ার হবে অ্যাডজুডিকেশন থেকে, ততক্ষণ পর্যন্ত এরা ভোটার নয়, এরা ভোট দিতে পারবে না। এই বিশাল ভোট বাইরে রেখে ভোট করা মানে তাদের ভরাডুবি কার্যত নিশ্চিত। অন্যদিকে বিজেপি, প্রধান বিরোধী দল, তাদের যেটা একটা সুযোগ থাকছে, এক তো রাষ্ট্রপতি শাসন যদি হয়ে যায়, এখানে যদি এই সরকারের চাপটা না থাকে, অনেক বেশি গণতান্ত্রিক পদ্ধতিতে তারা রাজনীতি করতে পারবে, এবং মতুয়া ভোট ব্যাংক যেখানে একটু হলেও অসুয়া তৈরি হয়েছে সেটাকে সামাল দিয়ে নিতে পারবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, নির্বাচন কমিশন যারা ভোটটা কন্ডাক্ট করাবে,
তাদের এত চাপের মাঝখানে কাজ করতে পারবে না, অনেক ফ্রি হ্যান্ড নিয়ে কাজ করতে পারবে। আর তাই সমস্ত কিছুর ইকুয়েশনে মনে হচ্ছে যে সেপ্টেম্বরে ভোটটা যেতে পারে। এবার আপনাদের প্রশ্ন আসবে যে সেপ্টেম্বরে ভোটটা যাওয়ার কথা আমি বারবার বলছি কেন? তার কারণটা হচ্ছে এই যে ৩.৫ মাস ৪ মাসের কথা বললাম আজ থেকে, তার মানে নিয়ারেস্ট টাইম যখন এসআইআরটা ফাইনালি শেষ হচ্ছে সেটা হচ্ছে জুন মাসের মাঝামাঝি। তার আগে তার মানে ভোট হচ্ছে না। এখন জুন মাসের মাঝামাঝি হয়ে যাওয়া মানে তখন কিন্তু বর্ষা এসে গেছে অলরেডি। তারপর জুলাই আগস্ট তুমুল বর্ষা, রাজ্যের বিভিন্ন প্রান্ত বন্যায় ডুবে থাকবে। তাহলে সেই সময়ে কি করে ভোট করানো সম্ভব হবে? তাহলে নিয়ারেস্ট যে সময়টা পাওয়া যাচ্ছে যেটা সেপ্টেম্বর, যেখানে গিয়ে কিছুটা ফাঁকা ব্রিদিং স্পেস পাওয়া যাবে। কেননা তারপর আবার অক্টোবর মানে পুজোর মরশুম, উৎসবের মরশুম শুরু হয়ে যাচ্ছে। আবারও বেশ কিছুটা সময় চলে যাবে যেখানে কিন্তু ভোট করানোর মতো পরিস্থিতি থাকবে না। ফলে সব মিলিয়ে এখনো অবধি আইডিয়াল টাইম যেটা দেখা যাচ্ছে সেটা হয় ওই এপ্রিলের লাস্ট উইক, মের ফার্স্ট উইক যদি একদম টেনে টুনে করার চেষ্টা করে সেখানে বিশাল সংখ্যক ভোটারকে বাদ রেখে, তাহলে সেটা হতে পারে। আর সেটা যদি না হয়, যদি সিদ্ধান্ত হয় যে এসআইআর এই অ্যাডজুডিকেশন কমপ্লিট করার পর তারপর ভোট হবে, তাহলে সেপ্টেম্বরের আগে ভোট করানো ছাড়া আর কোনো উপায় কারোর কাছে থাকবে না। কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।